স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। কাল বিয়ের সাজে বসার আরও একটি বড় কারণ ছিল, পুরো বাড়ি তখন করা পাহারায় ঢাকা ছিল। মেঝো চাচা আনোয়ার চৌধুরীর লোক লাগিয়ে রেখেছিলেন যাতে আয়াত কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। তখন কোনো উপায় না পেয়ে এই ঘুমের ঔষধগুলোই ছিল তার শেষ ভরসা। ভেবেছিল কবুল বলার আগেই এই বিষ নিজের শরীরে নিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিবে। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আরভান আর জেসিকার আগমনে বাড়িতে এক ধরনের বিশৃঙ্খলা আর সবার মনোযোগ বিক্ষিপ্ত। এটাই তার পালানোর মোক্ষম সুযোগ। আয়াত বিছানায় রাখা একটি পুরনো ছবির ফ্রেম হাতে নিল। ধুলোবালি পড়া কাচের নিচে আবছা দেখা যাচ্ছে তার বাবা মা এবং মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট 9 বছরের চঞ্চল এক আয়াত। আয়াতের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু ছবির উপর পড়ল। সে বিড়বিড় করে বলল, বাবা মা, তোমাদের আয়াত আজ বড় একা। এই স্বার্থপর দুনিয়াতে আমাকে কার ভরসায় ফেলে চলে গেলে? যদি যেতেই হতো তবে আমাকে সাথে নিয়ে গেলে না কেন? যাকে নিজের সবটুকু উজাড় করে দিয়ে স্বামী মেনেছিলাম, যার জন্য 12টা বছর একটা পবিত্র প্রদীপের মতো নিজেকে আগলে রেখেছিলাম, সে আজ আমাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিল। তার কাছে আমি কেবল একটা বাধা, একটা গ্রাম্য বোঝা। আর সহ্য হচ্ছে না মা। আমি এই মিথ্যে সম্পর্কগুলোর বোঝা আর বইতে পারছি না। সে চোখের পানি মুছে শক্ত হয়ে দাঁড়ালো। আবেগ দিয়ে নয়, আজ তাকে বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সে একবার সারা বাড়িটা চেক করার জন্য পা টিপে টিপে ঘর থেকে বের হলো। আফজাল চৌধুরীর ঘরের দরজার ফাঁক দিয়ে উকি দিল। বৃদ্ধ দাদাজান গভীর ঘুমে মগ্ন। আয়াত নিঃশব্দে তার পায়ের কাছে গিয়ে বসে অস্ফুট স্বরে বলল, আমাকে মাফ করে দেবেন দাদাজান। আমি আপনার বিশ্বাস আর ভালোবাসা কোনোটাই মর্যাদা রাখতে পারলাম না। আপনার নাতি আমার অস্তিত্বকেও অস্বীকার করে না। এভাবে রোজ রোজ তিল 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 করে মরে যাওয়ার চেয়ে একবারে মরে যাওয়া ভালো। আপনি ভালো থাকবেন। আয়াত বেরিয়ে এলো। শাহরিয়ারের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। শাহরিয়ারও নিশ্চয়ই ঘুমে। সব যখন ঠিক মনে হলো তখনই পেছন থেকে এক ভারী পুরুষালী কণ্ঠস্বরে আয়াতের হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। So, the bird is ready to fly. আয়াত ঝট করে ঘুরে দাঁড়ালো। করিডোরের আবছা আলোয় দেখা যাচ্ছে আরভানকে। সে দেয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে, এক হাতে নিচের কপাল চেপে ধরা, ঠোঁটে বাঁকা হাসি। আরভানের পরনে এখনও সেই টি শার্ট যা বিকেলের পুকুরে ডোবার পর শুকিয়ে কুঁচকে গেছে। আয়াতের ভয়ের মেঘ মুহূর্তেই বিস্ময়ে বদলে গেল, কারণ আরভানকে দেখে মনে হচ্ছে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। পরে বয়ফ্রেন্ডের সাথে দেখা করো, এখন আমাকে একটু দেখো। তোমার কাছে কি আমার মেডিসিন আছে? প্লিজ গিভ মি, আই ফিল লাইক ডাইং। আরভান জড়িয়ে আসা কণ্ঠে বলল। আয়াত বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। আরভান আবার বিরক্তি নিয়ে চেঁচিয়ে বলল, কি হলো? বললাম না কোনো পেন কিলার আছে কিনা? জাস্ট হেল্প মি। আয়াত হকচকিয়ে গেল। সে ফিসফিস করে বলল, আস্তে কথা বলুন মিস্টার আরভান। সবাই ঘুমোচ্ছে, জেগে যাবে। আর আমি আপনার ওষুধ কোথায় পাবো? আপনার ব্যাগ কি আমি চুরি করে এনেছি নাকি? আরভান মাথায় দুহাত চেপে ধরে যন্ত্রণাকাতর মুখে আয়াতের মতো করেই ফিসফিস করে বলল, শাট আপ আয়াত, ডোন্ট স্টার্ট আ ডিবেট নাও, মাই হেড ইজ এক্সপ্লোডিং। দাদাজান বলছিল এই বাড়ির সব ফার্স্ট এইড তোমার কাছে থাকে। আই নিড এ পেইন কিলার, কুইক। আয়াত রাগে ফুস করে উঠল। দাদাজান এই বয়সেও মিথ্যে কথা বলেন কেন? কে জানে? আপনার মতো বিলেতি বাবুদের জন্য আমার কাছে কোনো ওষুধ নেই। আরভান টলতে টলতে আয়াতের দিকে এক পা এগিয়ে এলো। ইউ আর সো ইরিটেটিং। গ্রামে কি মানুষ শুধু ঝগড়া করতেই জন্মায়? জাস্ট গিভ মি দ্য ড্যাম পিলস, আদারওয়াইজ আই উইল ফেইন্ট হিয়ার। আরভান সত্যি সত্যি ঢলে পড়ে যেতে নিলে আয়াত দ্রুত এগিয়ে গিয়ে তাকে ঝাপটে ধরল। আরভানের শরীরের স্পর্শ লাগতেই আয়াত শিউরে উঠল। আরভানের গায়ের চামড়া যেন আগুনের মতো জ্বলছে। আয়াতের বুঝতে আর বাকি রইল না, বিকেলের পুকুরের ঠান্ডা পানিতে হাবুডুবু খেয়ে বিলেতি বাবুর কড়া জ্বর এসে গেছে। আয়াত বিরক্তি ঝেড়ে ফেলে বলল, আমার সাথে চলুন,
এখানে ড্রামা করলে সবাই জেগে যাবে। এত রাতে আপনার সাথে আমাকে এভাবে দেখলে বাড়ির কেউ ভালো কিছু ভাববে না। আয়াত আরভানকে প্রায় টেনে নিজের ঘরে নিয়ে এলো। বিছানায় বসিয়ে দিতেই আরভান ধপাস করে শুয়ে পড়ল। আয়াত ড্রয়ার থেকে প্যারাসিটামল আর এক গ্লাস পানি নিয়ে এলো। এই নিন, খেয়ে নিন। আরভান চোখ অর্ধেক বুঝে তিতকুটে মুখ করে বলল, হোয়াট ইজ দিস? লোকাল মেডিসিন? আই অনলি টেক ব্র্যান্ডস। এই ওষুধ খেয়ে মরবো নাকি? আয়াতের ধৈর্য এবার বাদ ভাঙল। সে দাঁতের দাঁত চেপে বলল, এটাও ব্র্যান্ডেরই ওষুধ, আর মরলে মরে যাবেন, তাতেও পৃথিবীর মঙ্গল। আপনার মতো জঘন্য মানুষের বেঁচে থাকার লাভ নেই। এই মুহূর্তে এই ওষুধ না খেলে জ্বরে আপনার মাথার ঘিলু সব সেদ্ধ হয়ে যাবে। খান বলছি। আরভান বাচ্চা ছেলের মতো মাথা নাড়াতে লাগলো। নো, আই ওন্ট। ইট লুকস বেটার। জাস্ট কল। আয়াত আর সহ্য করতে পারল না। সে এক হাতে আরভানের মুখ সজোরে চেপে ধরল আর অন্য হাতে ট্যাবলেট দুটো তার গলার ভেতরে ঢুকিয়ে দিয়ে পানি ঢেলে দিল। আরভান বিষম খেয়ে কাশতে শুরু করলো। তিতকুটের স্বাদে তার মুখটা কুঁচকে এমন ছোট হয়ে গেল যে দেখতে অনেকটা কার্টুনের মতো লাগছে। ইউ মনস্টার! হাউ ডে ইউ! আরভান হাঁপাতে হাঁপাতে বলল। আয়াত ভ্রু কুঁচকে বলল, অসুস্থ হয়ে অন্তত তেজ দেখাতে আসবেন না। আপনাকে যে বিষ না দিয়ে ওষুধ দিয়েছি, ওই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এখন চুপচাপ শুয়ে থাকুন। আয়াত একটা ভেজা তোয়ালে নিয়ে এলো জলপট্টি দেওয়ার জন্য। সে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। এই লোকটাকে সে চরম ঘৃণা করে, অথচ এখন তার সেবাই করতে হচ্ছে। তার তো উচিত ছিল এখনই এই সুযোগে পালিয়ে যাওয়া। আরভান তো তার কেউ না। ডিভোর্স পেপার কাল সকালে আইনি প্রক্রিয়ায় চলে যাবে, তারপর এই সম্পর্কের ইতি। তবে কেন সে একজন অপরিচিত লোকের মতো তাকে ফেলে যেতে পারছে না? সম্ভবত তার মানবিকতা তাকে বাধা দিচ্ছে। আয়াত জলপট্টি দিতে শুরু করতেই জ্বরের ঘরে আরভান বকবক শুরু করলো। আয়াত যখন কপাল থেকে জলপট্টি সরাতে চাইল, আরভান হঠাৎ আয়াতের হাতটা সজোরে ধরে ফেলল। সে আয়াতের কোমল হাতটাকে নিজের গালের সাথে চেপে ধরে পাশ ফিরে শুয়ে বের করতে লাগলো। আরভানের এমন আকস্মিক কাজে আয়াত চমকে উঠল। সে হাত সরিয়ে নিতে চাইলে আরভান আরও শক্ত করে ধরল। আয়াত রাগে আর অস্বস্তিতে বলল, মিস্টার আরভান, আমার হাত ছাড়ুন। কথা কানে যাচ্ছে না আপনার? আপনার প্রতি মানবতা বোধ দেখানোই আমার ভুল হয়েছে। হাত ছাড়ুন বলছি। আয়াতের ধমক থামিয়ে দিল হাতের ওপর পড়া এক ফোঁটা উষ্ণ জলের ছোঁয়া। আয়াতের বুকের ভেতরটা কেন জানি মোচড় দিয়ে উঠল। লোকটা কি কাঁদছে নাকি জ্বরের ঘোরে চোখের জল পড়ছে? সে নিজের কানটা আরভানের মুখের কাছে নিয়ে গেল কিছু শোনার জন্য। আরভান চোখ বন্ধ রেখেই ভাঙা গলায় বিড়বিড় করে বলল, শোনো মে, আমার এই বুক থেকে দূরে থাকো। এই বুকে শুধু আগুন জ্বলে। এখানে কারোর জায়গা নেই। আমি মানুষটা খুব একটা ভালো না। আই অ্যাম আ ব্যাড পার্সন। আয়াত নিচু স্বরে প্রশ্ন করল, তা তো আসার পর থেকেই আপনার ব্যবহার দেখেই ভালো করে বুঝতে পারছি। তবুও মনে কৌতূহল জাগে, আপনি কেমন মানুষ তাহলে? এত নিষ্ঠুর কেন আপনি? আরভান জ্বরের ঘোরেই মুচকি হাসল, তবে সেই হাসিতে বিদ্রুপের চেয়ে যন্ত্রণার ছাপই বেশি ছিল। সে বিড়বিড় করে বলল, যখন তোমার শাহরিয়ারকে বিয়ে করার এত ইচ্ছে ছিল, তখন আমাকে আগে ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া উচিত ছিল তোমার। তাহলে এতটা পথ কষ্ট করে আমি এখানে আসতাম না, আর এমন ভয়ঙ্কর কোনো অনুভূতি চালে আমাকে ফাঁসতে হতো না। আরভান আবারও অস্থির হয়ে উঠল। আয়াতের হাতটা গালের সাথে আরো শক্ত করে চেপে ধরে বলল, এমন কেন হচ্ছে বলো তো? আই ডোন্ট ওয়ান্ট দিস ফিলিং। আমি প্রতি মুহূর্তে চাইছি তোমার থেকে দূরে থাকতে, নিজেকে আড়াল করতে, কিন্তু কেন পারছি না বলতে পারো? আমার কোনো পিছুটান নেই, থাকার কথা ছিল না। তবু আজ তুমি আমার যন্ত্রণা বাড়ানোর একমাত্র কারণ হয়ে দাঁড়ালে। বড্ড ভুল করে ফেলেছি আমি। এখানে আসাটা আমার একদম উচিত হয়নি। সে একটু থামলো, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। তারপর আবার বলতে শুরু করলো, বুঝতে পারিনি যে অস্পষ্ট অবয়ব 1000 মাইল দূরে থেকেও আমাকে অস্থির করে রাখতে পারে। তাকে চাক্ষুষ দেখার পর আমার হিতাহিত জ্ঞান বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমি বড্ড ভুল করেছি, ভীষণ বড় ভুল। আমি এই ভুলের পথে আর এক বিন্দু এগোতে চাই না। তবুও এই ক্ষতবিক্ষত হৃদয়ে হাহাকার করে বলতে চায়, তুমি শুধু আমার হয়ে থেকো।
অথচ পরক্ষণে বিবেক বাধা দেয়। আমি চাই না তুমি আমার মায়া আটকে থাকো, কারণ আমি জানি এই চাওয়ার শেষটা কেবল গভীর অনুশোচনা আর হাহাকার। আরভানের গলার স্বর ক্রমশ ভারী হয়ে এলো। তবুও অন্য কারো বাহুবন্ধনে তোমায় দেখার কল্পনা করলেই আমার এই তথ্য কলিচাটা যেন আরো বিষিয়ে ওঠে। আমি চাই তুমি আমায় প্রাণ ভরে ঘৃণা করো। যদিও জানি তোমার ঘৃণা সহ্য করার শক্তিটুকু আমার নেই, তবুও তুমি আমায় ঘৃণাই করো, কারণ আমাদের এই অসমাপ্ত গল্পের জন্য ঘৃণা ছাড়া আর কোনো গন্তব্য অন্তত আমার জানা নেই। আয়াত কোনো উত্তর দিল না। আসলে সেই লোকটার কোনো কথা বুঝতে পারছিল না। তার ভীষণ অবাক লাগছিল এটা ভেবে যে আরভানের কি সত্যি জ্বর হয়েছে, নাকি সে অন্য কিছু খেয়েছে। এমন উল্টোপাল্টা বকবক মানুষ কেবল মাতাল হলে বা ঘোরগ্রস্ত হলে করে। সে কোনো মতে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আরভানের কপালে জল পট্টি দিতে লাগলো। আরভান বকবক করতে করতে একসময় ক্লান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। আয়াতে নিষ্পলক তাকিয়ে রইল আরভানের শান্ত মুখের দিকে। সে মুহূর্তে আয়াতের মাথা থেকে পালিয়ে যাওয়ার চিন্তাটা পুরোপুরি মুছে গেল। ঘুমের ঘরে আরভানকে কেন জানি সেই জঘন্য মানুষটা মনে হচ্ছে না। এই সেই মানুষ যার জন্য সে দীর্ঘ 12 বছর প্রতিটি মনোজাতে চোখের জল ফেলেছে। মানুষটার প্রতি প্রচণ্ড ঘৃণা থাকলেও এক অদৃশ্য মায়ার টান যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। আয়াত আরভানের শিওরে বসে হাঁটুর উপর মাথা ঠেকিয়ে ঝিমাতে লাগলো। সারাদিনের ধকল আর রাতের জাগরণে সে এতটাই ক্লান্ত ছিল যে কখন নিজের অজান্তে আরভানের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। আরভান ঘুমের ঘরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি আর উষ্ণতা অনুভব করলো। সে অবচেতন মনে আয়াতকে একদম নিজের সাথে জড়িয়ে ধরল, যেন আয়াত কোনো অতীত দামি আমানত যা হারিয়ে যাওয়ার ভয়ে সে বুকের পাঁজরে আগলে রাখতে চায়। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির কিচিরমিচির শব্দে দুজনেরই ঘুমটা হালকা হয়ে আসছিল। ঠিক সেই সময় ঘরের দরজা সশব্দে খুলে গেল এবং এক আকাশচুম্বী চিৎকারে ভোরের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আয়াত! এক আকাশচুম্বী আক্রোশের চিৎকারে দুজনেরই কাঁচা ঘুমটা এক নিমিষে ভেঙে গেল। আয়াত থরফর করে চোখ মেলতেই তার শরীর হিম হয়ে এলো। চারপাশের পরিস্থিতি বোঝার আগেই সে আবিষ্কার করলো সে আরভানের প্রশস্ত বুকের সাথে প্রায় লেপ্টে আছে। আরভানের একটি শক্তিশালী হাত এখনো আয়াতের কোমরের উপর অবচেতনে আগলে রাখা। ভোরের আবছা আলোয় দৃশ্যটা যে কোনো দম্পতির জন্য মধুর হতে পারত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আয়াতের কাছে তা কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। দরজার সামনে শাহরিয়ার দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে ফেটে পড়ছে। আয়াত বিদ্যুৎ বেগে আরভানের থেকে দূরে সরে গেল। আরভানের চোখে মুখেও এক ধরনের অস্বস্তি আর বিরক্তি ফুটে উঠল। শাহরিয়ার যেন এক ক্ষুধার্ত নেকড়ের মতো গর্জে উঠল। সে ঝড়ের বেগে ঘরে ঢুকে আরভানের কলার চেপে ধরল এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই আরভানের গালে পরপর দুটো শক্তিশালী ঘুষি বসিয়ে দিল। আরভান জ্বরের ঘোরে শরীর ছেড়ে দিয়েছিল, তাই আকস্মিক এই পাশবিক আক্রমণে নিজেকে সামলাতে পারেনি। সে বিছানায় ছিটকে পড়ল। ওই, তুই আমার জান পাখিকে ছোঁয়ার সাহস পেলি কই? আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। শাহরিয়ারের চিৎকার পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। সে এবার খুনি দৃষ্টিতে আয়াতের দিকে ফিরল। এক লাফে এগিয়ে গিয়ে সে আয়াতের গলা টিপে ধরে দেয়ালের সাথে চেপে ধরল এবং উন্মাদের মতো বলতে শুরু করলো। এই জান পাখি, তোর ঘরে ওই লোকটা কি করছে? হ্যাঁ, কথা বল। তোর ঘরে আমি ছাড়া অন্য কেউ কিভাবে ঢুকতে পারে? তুই কি বিদেশি সাদা চামড়া দেখে গলে গিয়ে কাল রাতেই সব বিলিয়ে দিলি? আমি তোকে ভালোবাসলাম আর তুই এই লম্পটটায় শয্যাশায়ী হলি? শাহরিয়ার উন্মাদের মতো হাতের কাছে পাওয়ার ড্রেসিং টেবিলের ফুলদানি আর কোনায় থাকা আয়না সজোরে আছাড় দিয়ে ভাঙতে শুরু করলো। তার পৈশাচিক চিৎকারে পুরো ঘর যেন এক রণক্ষেত্রে পরিণত হলো। শাহরিয়ার পুনরায় আয়াতের দিকে হাত বাড়াতেই আরভান তার হাতটা সজোরে ধরে মুচড়ে দিল। নিজের শারীরিক অসুস্থতা ছাপিয়ে এক অদ্ভুত জেদ আরভানের চোখে ফুটে উঠল। সে শাহরিয়ারের গলা টিপে ধরে সজোরে দেয়ালে আটকে দিল এবং তার ডান হাতে পিঠমোড়া করে এমনভাবে চাপ দিল যে শাহরিয়ার যন্ত্রণায় কোকিয়ে উঠল। আরভানের রক্তবর্ণ চোখের শীতল চাহনি দেখে শাহরিয়ারের উগ্রতা মুহূর্তেই দমে গেল। আয়াতের দু চোখ ভরা আতঙ্ক, সে স্তম্ভিত হয়ে দুই পুরুষের এই ভয়াবহ তাণ্ডব লীলা দেখে যাচ্ছে। সে তো শুধু মানবিকতার খাতিরে এই অসুস্থ লোকটাকে সেবা করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি যে এমন নোংরা রূপ নেবে সে ভাবতেও পারেনি। এমন শব্দ আর চিৎকার চেঁচামেচিতে বাড়ির সবাই সেখানে ছুটে এলো।
আফজাল চৌধুরী লাঠি হাতে দরজায় এসে দাঁড়ালেন। সবার চোখে মুখে চরম বিস্ময়। শাহরিয়ার দাদাজানকে দেখে আরও বেশি নাটকে আর্তনাদ শুরু করলো। দাদাজান দেখুন, আপনার আদরের বিদেশি নাতির কাণ্ড। এই লোকটা কাল ডিভোর্স পেপারে সই নিয়েছে, আর আজ রাতেই আয়াতের সাথে এক বিছানায় রাত কাটিয়েছে। ও এটাকে অস্ট্রেলিয়া মনে করেছে। এই মুহূর্তে এই লম্পটটাকে বাড়ি থেকে বের করে দিন। আফজাল চৌধুরী পাথরের মতো শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন, তার তীক্ষ্ণ নজর আরভানের ওপর। আয়াত মাথা নিচু করে থরথর করে কাঁপছে, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। লজ্জা অপমানে তার ইচ্ছে করছে মাটির ভেতরে ঢুকে যেতে। এরই মাঝে ঘটে গেল এক বীভৎস কাণ্ড। আরভান মেঝেতে পড়ে থাকা ভাঙা কাচের এক খণ্ড কুড়িয়ে নিয়ে শাহরিয়ারের হাতের তালুতে সজোরে ঢুকিয়ে দিল। শাহরিয়ার বীভৎস চিৎকার দিয়ে মেঝের ওপর বসে পড়ল। বাড়ির সকলে ফিরমি খেল। নাজমা বেগম তার ছেলের অবস্থা দেখে আর্তনাদ করে ছুটে এলেন। আরভানের চোখে তখন কোনো অনুশোচনা নেই, আছে শুধু আদিম এক হিংস্রতা। আরভানের এমন আচরণে আফজাল চৌধুরী একটুও বিচলিত হলেন না। তিনি শান্ত কিন্তু কঠিন গলায় শাহরিয়ারের উদ্দেশ্যে বললেন, তোমার বাবা তোমাকে একটা জানোয়ার বানিয়েছে, সেটা অনেক আগেই আমার ভালো করেই বোঝা হয়ে গেছে। তবে তোমার এই জানোয়ার সত্তাটা বশ করার জন্য আপাতত এমন একজনের প্রয়োজন ছিল যে দয়া মায়া চিনে না। আফজাল চৌধুরী এবার আয়াতের দিকে ফিরলেন। আয়াত ভয়ে আড়ষ্ট হয়ে দাদাজানের দিকে তাকালো। আফজাল চৌধুরী কঠিন স্বরে প্রশ্ন করলেন, আয়াত, কাল তুমি ডিভোর্স পেপার সই করলে, যে মানুষটাকে তোমাকে স্ত্রী বলে মানলো না, তোমাদের বিয়েটাকে পুতুল খেলা বললো, তাকে তুমি নিজের ঘরে নিয়ে আসলে কিভাবে? আয়াত কাপা গলায় বলল, দাদাজান বিশ্বাস করুন, উনি কাল রাতে করিডোরে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছিলেন। ওনার প্রচণ্ড জ্বর ছিল। ওনার অবস্থা দেখে আমি কোনো কিছু না ভেবেই ওনাকে এখানে নিয়ে এসেছিলাম ওষুধ দিতে। বিশ্বাস করুন দাদাজান। আয়াতের কথা শেষ হওয়ার আগেই আফজাল চৌধুরী হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিলেন। তার চোখে মুখে এক কঠোর কাঠিন্য। তিনি গম্ভীর গলায় ধমক দিয়ে বললেন, চুপ করো আয়াত, অনেক হয়েছে। আর একটা শব্দও তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। দাদাজানের এমন শাসনে আয়াতের কান দিয়ে যেন গরম ভাব বের হতে লাগলো। এই বাড়িতে আফজাল চৌধুরীর সামনে কেউ আয়াতের দিকে আঙুল তুলে কথা বলার সাহস পেত না, এমনকি তিনি নিজেও কখনো তাকে করা কথা বলেননি। অথচ আজ সবার সামনে দাদাজানের এই বজ্র কঠিন শাসন আয়াতকে বিদীর্ণ করে দিচ্ছে। আরভান এতক্ষণ শান্ত হয়ে এই পরিবারের অত্যন্ত অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখছিল। তার চোখে এখন চরম অবজ্ঞার বিতৃষ্ণা। সে নিজের ঠোঁটের কোণ কেটে বেরিয়ে আসার রক্তটুকু হাত দিয়ে মুছে নিল। এক ঝটকায় নিজের ধুলোবালি মাখা পোশাক ঠিক করে এসে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। আফজাল চৌধুরী তীক্ষ্ণ গলায় গর্জে উঠলেন, তুমি কোথায় যাচ্ছ আরভান? আরভান একবার ঘরের দিকে তাকিয়ে অত্যন্ত নিষ্পৃহ গলায় বলল, দাদাজান, আপনাদের এই থার্ড ক্লাস ফ্যামিলি ড্রামা দেখার মতো রুচি বা সময় কোনোটাই আমার নেই। আই হ্যাভ এ ফ্লাইট টু ক্যাচ। আজ রাতে আমাকে মেলবর্নে ফিরতে হবে। আফজাল চৌধুরী আরও এক ধাপ এগিয়ে এসে বললেন, একটা মেয়ের সাথে এক ঘরে রাত্রি যাপন করে তাকে প্রবাদের মুখে দাঁড় করিয়ে তুমি দায় জেরে চলে যাবে? এত সহজ? দাদাজানের মুখে এমন কথা শুনে আয়াতের মনে হলো পৃথিবীটা যদি এখনই দুভাগ হয়ে যেত, তবে সে তার লজ্জার পাহাড় নিয়ে মাটির নিচে তলিয়ে যেতে পারত। আরভান তাচ্ছিল্যের হাসি হাসল। রাত কাটিয়েছে মানে? দাদাজান, এই মেয়ে আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে তার রুমে নিজে থেকে নিয়ে এসেছে। আমি এখানে স্বেচ্ছায় আসিনি। আর রাত কাটানোর কথা বলছেন? ওর মতো একটা সুযোগ সন্ধানী মেয়ের সাথে আরভান চৌধুরী রাত কাটায় না। শি ইজ নট ইভেন মাই টাইপ। আয়াত জলভরা চোখে আরভানের দিকে তাকালো। এই লোকটা দেখতে মানুষের মতো হলেও এর ভেতরটা যে এতটা বিষাক্ত হতে পারে তা সে কল্পনাও করেনি। যে মানুষটির জন্য সে কাল সারা রাত নির্ঘুম থেকে জলপট্টি দিয়েছে, সে সেবা করেছে, অথচ সে আজ সবার সামনে তার চরিত্র নিয়ে এমন কুরুচিপূর্ণ ইঙ্গিত করছে। আরভানের দৃষ্টি মুহূর্তের জন্য আয়াতের উপর পড়তেই সে থমকালো। আয়াতের ওই বিষাদ মাখা চোখের মায়া তাকে বিদ্ধ করলেও সে দ্রুত চোখ সরিয়ে নিল। সে জানে এই মায়া যদি একবার সে দগ্ধ হয়, তবে এই মেয়েকে সে নিজের থেকে আলাদা করতে পারবে না। জোর করে হলেও নিজের কাছে আটকে রাখবে, যার ফলে তার অন্ধকার জীবনের সাথে জড়িয়ে এই মেয়েটির জীবনকেও সে ধ্বংস করে ফেলবে। তাই নিজেকে নিষ্ঠুর প্রমাণ করাই এখন তার একমাত্র অস্ত্র।
ঠিক তখনই ছোট চাচা আমজাদ চৌধুরী রেগে আরফানের দিকে এগিয়ে গেলেন। মুখ সামলে কথা বল আরভান। বিদেশে বড় হয়েছে বলে কি সব নীতিকতা ধুয়ে মুছে গেছে? বাড়ির বড়দের সামনে একটা মেয়ের সম্পর্কে কেমন কুচিনিচি ভাষা ব্যবহার করেছো? আরফান চোখ বন্ধ করে একটু সময় নিল, যেন নিজের ভেতর উতলে ওঠা কোনো এক প্রবল ঝড়কে সামলানোর চেষ্টা করছে। বাহ, এই মেয়েটা অন্যায় করতে পারবে আর আমি সত্যিটা বললে দোষ? আপনারা তো নিজেরাই শুনলেন, শাহরিয়ার একটু আগেও বলল সে নাকি এই রুমে যখন তখন আসে। দিস ইজ হার প্রফেশন মেবি। ছেলেদের ঘরে ডেকে আনা, তা না হলে পারমিশন ছাড়াই ইডিয়েটটা ও রুমে ঢোকার সাহস পায় কিভাবে? এখানে চরিত্র বলে কিছু অবশিষ্ট আছে কি? আয়াত এবার তেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ল। তার চোখের পানি পড়া বন্ধ হয়ে গেছে। সে শুধু অপলক দৃষ্টিতে লোকটার বিষাক্ত ঠোঁট দুটোর দিকে তাকিয়ে রইল। মানুষের প্রতি ঘৃণা যে এতটা গভীর হতে পারে তা সে আজ প্রথম অনুভব করল। আফজাল চৌধুরী লাঠি ঠুকে চিৎকার করে উঠলেন। আর একটা কথাও না আরভান, তুমি কি করলে আর ও কি করলো সেসব এখন গৌণ। যেহেতু তুমি এই বাড়িতে থাকা অবস্থায় তোমার স্ত্রীর সাথে এক ঘরে রাত কাটিয়েছো, তাই তোমাকে আয়াতকে স্ত্রী হিসেবে মেনে নিতে হবে এবং তাকে তোমার সাথে করে নিয়ে যেতে হবে। যদি তোমার শরীরে আমার রক্ত থাকে তবে আমার এই সিদ্ধান্ত থেকে নড়চড় হবে না। আরফান তিক্ত হাসল। আপনিও তবে আপনার সুযোগ সন্ধানী ছেলের রূপ ধরেছেন। বেশ, এই অভিশপ্ত রক্তের ধারাটাই বোধহয় এমন। শাহরিয়ার তখন এক হাত দিয়ে নিচের রক্তাক্ত তালু চেপে ধরে আর্তনাদ করে উঠল। দাদিজান, এসব কি বলছেন? আয়াত কেন ওর সাথে যাবে? ও রাতে আরভানের সাথে থাকলেও আমার কোনো সমস্যা নেই। আমি এখনো আয়াতকে বিয়ে করতে রাজি আছি। আফজাল চৌধুরী শাহরিয়ারের দিকে ফিরে অবজ্ঞার সাথে বললেন, আয়াতের জন্য তোমাকে ভাবতে হবে না শাহরিয়ার, ওর স্বামী এখনও জীবিত। তিনি শেহজাদিকে ডেকে বললেন। শেহজাদি, আরভানের ঘর থেকে ডিভোর্স পেপারটা নিয়ে আসো। আরফান বাধা দিতে চাইল, কিন্তু দাতাজানের চোখের আগুনের সামনে সে থমে গেল। শেহজাদি কাগজটা নিয়ে এলে আফজাল চৌধুরী সবার সামনে সেই ডিভোর্স পেপারটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। তিনি গম্ভীর গলায় ঘোষণা করলেন, আয়াতের পাসপোর্ট আর মালপত্র গোছাও, আরভান নতুন করে টিকিট কাটেও। আজ রাতেই তোমরা দুজন একসাথে রওনা হবে, এটাই আমার শেষ কথা। আরফান একবার আয়াতের দিকে শীতল দৃষ্টি ফেলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। তার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেছে। সে চেয়েছিল আয়াতকে এই বাড়ি থেকে মুক্ত করে দিতে, কিন্তু পরিস্থিতির ফিরে এসে নিজেই এখন তার জ্বালায় আটকা পড়ে গেল। শাহরিয়ার রাগে পাগলের মতো চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। নাজমা বেগম মুখ কুঁচকে বিড়বিড় করলেন, নির্লজ্জ মেয়ে, বড়লোক ছেলে থেকে সোজা ঘরে তুলে নিল। সবাই চলে গেলে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আয়াত মেঝের দিকে তাকিয়ে পাথর হয়ে বসে আছে। পারভিন সুলতানা এসে আয়াতের মাথায় হাত রাখলেন। তিনি দেখলেন আয়াতের চোখে কোনো পানি নেই। মানুষ বারবার আঘাত পেতে পেতে যেমন পাথরের মতো হয়ে যায়, আয়াত যেন ঠিক তেমন হয়ে গেছে। তার চোখে এখন শুধু আকাশচুম্বী ঘৃণা। আয়াত অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমি এই নোংরা সম্পর্ক থেকে মুক্তি চাই ছোট মা। ওই লোক একটা দুমুখো সাপ। ওর চোখ এক কথা বলে, মুখ অন্য কথা। আমি ওই জঘন্য নোংরা লোকটার সাথে কিছুতেই যাব না। যে আমাকে সবার সামনে চরিত্রহীন বলে অপমান করতে পারে তাকে আমি স্বামী মানি না। আমি তাকে ঘৃণা করি, চরম ঘৃণা করি। আফজাল চৌধুরী নিজের ঘরের দরজার কাছে এসে থমকালেন। আর আরভান বিছানায় বসে এক মনে হাতে ব্যান্ডেজ পেঁচাচ্ছে। শাহরিয়ারকে আঘাত করার সময় কাচের ঘর্ষণে তার নিজের হাতও বেশ কেটে গিয়েছিল। আফজাল চৌধুরী বোধহয় জানতেন আরভান এখানেই আসবে। তিনি নিশ্চুপে দরজা ভিজিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, মানতেই হচ্ছে আরভান, তুমি একজন দারুণ অভিনেতা। মেয়েটার চরিত্রের উপর কলঙ্ক নিপন করে অবশেষে নিজের আসল নাটকটা বন্ধ করে সামনে আসলে তাহলে। আরভান ব্যান্ডেজটা দাঁত দিয়ে টেনে টাইট করে বাঁধল। তার চোখে সেই চিরচেনা ঔদাসীন্য। সে স্থির কণ্ঠে জবাব দিল, বাধ্য হলাম দাদাজান। ভেবেছিলাম ওকে একটা সুন্দর আর মুক্ত জীবন দিয়ে যাব, কিন্তু আপনি আমার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন। আজ প্রমাণ করে দিলেন আপনি সত্যি আরশাদ চৌধুরীর পিতা। এত বছর ধরে যে মেয়েটাকে নিজের আমানত বলে আগলে রাখলেন, আজ তার জীবনটাই নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন। কেন জেনে শুনে তাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন?
এমন একজন মানুষের সাথে তাকে জড়াতে চাচ্ছেন যার না আছে ভবিষ্যৎ, না আছে বেঁচে থাকার নিশ্চয়তা, যে নিজের জীবনের শেষ দিনগুলো গুনতে ব্যস্ত। তার গলায় এই মেয়েটাকে ঝুলিয়ে দিয়ে আপনি কি সুখ পাবেন? কি চান আপনি? আফজাল চৌধুরী সোফায় বসে ধীরস্থিরভাবে বললেন, আমি তো অনেক কিছুই চাই আরভান। যেমন আমি তোমার বেঁচে থাকার একটা কারণ দিতে চাই, ঠিক তেমনই আজকে দিতে চাই লড়াই করার মতো শক্ত এক টুকরো জমিন। আর তার জন্য ওর তোমাকে প্রয়োজন। আমি জানতে চাইবো না ওই বিদেশি মেয়েটাকে কে কিংবা কোন। তুমি দীর্ঘ 12 বছরে একবারও আসনি, কারণ তোমার জন্য এদেশে আসাটা খুব একটা সহজ ছিল না। তা তোমাকে দেখার পরে এখন আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। কিন্তু আমি মনে করি তুমি নিজের একতরফা সিদ্ধান্ত কারো ওপর চাপিয়ে দিতে পারো না। আদেরও জানার অধিকার আছে কেন তুমি তাকে ডিভোর্স দিতে এত মরিয়া। যদি তোমার সবটুকু সত্য জানার পরেও নিজে তোমার ডিভোর্স দেয়, তবে সেটা ন্যায় হবে, অন্যথায় তা হবে গুরুতর অন্যায়। আরভান তাচ্ছিল্যের স্বরে বলল, কে বলছে ন্যায় অন্যায়ের কথা? যে ব্যক্তি আমানত আমানত বলে জব করে একটা মেয়েকে তারই স্বামীর লম্পট কাজিনের সাথে বিয়ে দিতে চায়, সেই মানুষটাই কিনা আজ ন্যায়ের জ্ঞান দিচ্ছেন। আমি সেই রাতে না আসলে তো তারা এখন সোকল্ড ম্যারিড কাপল হতো। আফজাল চৌধুরী অপরাধী স্বরে বললেন, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু গ্রামের একটা মেয়ে যখন 18 পার হয় আর তার স্বামী যদি নিরুদ্দেশ থাকে, তখন সেই মেয়েটার উপর দিয়ে কি সামাজিক বিপর্যয় যায় তা বোঝার ক্ষমতা তোমার নেই আরভান। আমি চেয়েছিলাম অন্তত চোখের সামনে ও নিরাপদ থাকুক। আরভান দাদাজানের চোখের দিকে তাকিয়ে বলল, দাদাজান, সত্যিটা স্বীকার করুন, এটা ভুল না। আপনি আপনার ক্ষমতা প্রদর্শন করেছেন মাত্র। বিয়ে দেওয়ার হলে কোনো যোগ্য ছেলেকে দেখে দিতে পারতেন। আপনার ওই লম্পট নাতির সাথে নয়, যার চোখের মণিতে সবসময় পৈশাচিক লালসা চিকচিক করে। আফজাল চৌধুরী বিষণ্ণ গলায় বললেন। তুমি ভুল বুঝছো আরভান। আফজাল চৌধুরী তপ্ত নিঃশ্বাস ফেলে আরফানের দিকে তাকালেন। আরফান বলে চলল, আপনার কি মনে হয় যে মেয়ে প্রথম যেদিন আমার জীবনে এসেছিল তখনই আমি আমার জীবনের শেষ অবশিষ্ট ভালোবাসাটুকু হারিয়ে ফেলেছি? যাকে আমি এক বিন্দু হলেও ঘৃণা করি তাকে আমি ভালোবেসে আগলে নেব, এটা ভাবলেন কি করে? আফজাল চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। ঘৃণা করো নাকি জোর করে ঘৃণা করতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছ? তুমি যদি ঘৃণাই করো, তবে যেদিন রাতে শারিয়ারের উপর অকৈতিক আক্রমণ কেন করলে? আজই বা কেন ওকে রক্তাক্ত করলে? আমি জানি না তোমার কত 12 বছরের জীবন কেমন কেটেছে, তবে তোমার চোখ দেখেই বুঝতে পারছি তোমার অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। আমি তোমাকে আজকে ভালোবাসতে বলবো না, সেটা তোমাদের জীবনের ব্যাপার, কিন্তু আমি মনে করি একটা সত্য তোমার জানা উচিত। তিনি থামলেন। আয়াতের বাবা মা দুর্ঘটনায় মারা যায়নি, তাদের অত্যন্ত সুপরিকল্পিত হত্যা করা হয়েছে। এমনকি সেই ঘটনার একমাত্র সাক্ষীকেও খাবারে বিষ মিশিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আয়াতের জীবনও তোমার জীবনের চেয়ে খুব একটা নিরাপদ নয় আরভান। আমার আয়ু ফুরিয়ে এসেছে। আমি বললে এই নেকড়েদের হাত থেকে আয়াতকে কে বাঁচাবে? আয়াত এখনও জানে না ওর জীবনের উপর কত বড় ঝুঁকি ঝুলছে। আমি চাই ও সত্যের মোকাবেলা করুক, নিজেকে কঠোর করুক। আয়াত একজন ল এর স্টুডেন্ট, ওকে নিজের হয়ে লড়তে হবে, আর তার জন্য তোমাকে লাগবে। আরভান কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইল। তারপর পেতরূপের স্বরে বলল, যে মানুষটা ভালোবাসার সঙ্গেই ভুলে গেছে তাকে আপনি ভালোবাসার লোভ দেখাচ্ছেন দাদাজান। যদি সে একবার আমার জীবনে প্রবেশ করে এবং তার এই মায়া ছেলের কারণে আমি তাকে নিজের কাছে বন্দি করে ফেলি, তবে কিন্তু আমার থেকে তার মুক্তি পাওয়া অসম্ভব হয়ে পড়বে। তখন আমার পা ধরে কেঁদেও সে মুক্তি পাবে না, এমনকি আপনার মিনতিও না। ওর মুক্তি হবে একমাত্র আমার মৃত্যুতে। আফজাল চৌধুরী আরভানের কাঁধে হাত রাখলেন। আমি জানি জীবনের তিক্ত অভিজ্ঞতায় তোমার বাঁচার ইচ্ছা নেই আরভান, তাই তোমার বাঁচার ইচ্ছাকে তোমার উপর চাপিয়ে দিতে আমি বাধ্য হচ্ছি। যদি ওই নিরীহ মেয়েটার নিষ্পাপ মুখটা দেখে তোমার মনে বেঁচে থাকার ন্যূনতম চেষ্টা জাগে, তবেই আমার সার্থকতা। আমার বিশ্বাস তোই তোমার অন্ধকার জীবনের শেষ প্রদীপ হতে পারে। আরভান তার হাতটা সরিয়ে নিয়ে হেম শীতল গলায় বলল, আপনি ভুল জানেন দাদাজান। যার জন্মদাত্রী মার জন্মদাতা বাবা তাকে কোনোদিন ভালোবাসতে পারেনি, তাকে আপনার আদরের নাত বউ কখনোই ভালোবাসবে না। সে আমার বাঁচার কারণ হবে কিনা জানি না, তবে হয়তো সেই আমার মরার কারণ হবে।
কথাটি শেষ করে আরভান বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। আফজাল চৌধুরী শূন্য চোখে ঘরের দেয়ালে টানানো স্ত্রীর ছবিটার দিকে তাকিয়ে মনে মনে আওড়ালেন, এ কেমন দোটানায় রেখে গেলে আমাকে। তোমাকে কথা দিয়েছিলাম ওদের সম্পর্কটাকে টিকিয়ে রাখবো। তোমারও কি এখন মনে হচ্ছে আমার ভুল করছি? এই দুটো ক্ষত বিক্ষিপ্ত প্রাণকে টিকিয়ে রাখতে যে এদের একে অপরকে প্রয়োজন। আর যেদিন আরভানের জীবনের চরম সত্যটা জানবে, আমার বিশ্বাস সেদিন সে এক মুহূর্তের জন্যও আরভানকে নিজের চোখের আড়াল হতে দিবে না। কিন্তু সেদিন হয়তো পুরোপুরি ভেঙে পড়বে। কিন্তু আমার কিছুই করার নেই। আমি চাই ওরা নিজেদের জীবন নিজেরাই খুঁজে নিক। একদিন ওরা ঠিকই বুঝতে পারবে ওরা একে অপরের জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। আর সেদিন তারা বুঝবে কেন আজ আমি এতটা নিষ্ঠুর আর স্বার্থপর হয়েছিলাম। গাড়ি থামান। আয়াতের তীক্ষ্ণ চিৎকার আরভানের কানে পৌঁছলেও সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে অত্যন্ত নিপুণভাবে এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে ফোনে কথা বলছে। আয়াতের দিকে ভ্রু কুঁচকে একবার তাকিয়ে আবারও সামনের রাস্তার দিকে নজর দিল। ফোনে কাউকে অত্যন্ত শীতল গলায় নির্দেশ দিচ্ছে সে। তোর আসার প্রয়োজন নেই, শুধু টাইমলি গাড়ি পাঠিয়ে দিস, বাকিটা আমি ম্যানেজ করে নেব। বলছি না গাড়ি থামান, কথা কি কানে যাচ্ছে না আপনার? আয়াত এবার আরও জোরে চেঁচিয়ে উঠল। তার কণ্ঠস্বরে এক ধরনের জেদ আর তীব্র ঘৃণা মিশ্রিত। আরভান ফোনটা রেখে প্রচণ্ড বিরক্তি নিয়ে আয়াতের দিকে তাকালো। মাঝ রাস্তায় তোমার ড্রামা দেখার ইচ্ছা আমার নেই। সকাল থেকে অনেক নাটক শুয়েছে। জাস্ট শাট আপ অ্যান্ড সিট কোয়াইটলি। আয়াত দাঁতে দাঁত চেপে বলল, আর যাতে আপনাকে আমার ড্রামা না দেখতে হয় সেই জন্যই বলছি গাড়িটা থামান। আপনার মতো একজন জঘন্য আর নিষ্ঠুর মানুষের সাথে এক মুহূর্তেও থাকা আমার জন্য দম বন্ধ করা যন্ত্রণার। নিজের অভিজাত্য জাহির করার জন্য দাদাজানের সামনে আমার চরিত্র নিয়ে যে নোংরা খেলা আপনি খেলেছেন, তারপর আপনার পাশে বসে থাকার মানে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেয়া। আমার উপর আপনার কোনো অধিকার নেই। আমি এখনই নেমে যাব। আরভান নিষ্প্রিয় গলায় জবাব দিল, ভুল জানো আয়াত, আইনি এবং ধর্মীয় সব দিক থেকেই তোমার উপর আমার পূর্ণ অধিকার আছে। আর নেমে কোথায় যাবে? এই জনমানবহীন রাস্তায় একা দাঁড়িয়ে থাকা, নিজের বিপদ ডেকে আনা একই কথা। দাদাজান তোমাকে আমার সাথে পাঠিয়েছেন, মানে তুমি এখন আমার রেসপন্সিবিলিটি। সো চুপচাপ বসে থাকো। আয়াত এবার আরও তেতে উঠল। একজন চরিত্রহীন সুযোগ সন্ধানী মেয়ে যে আপনার টাইপেরও না, তার পাশে বসে থাকাটা তো আপনার জন্য চরম লজ্জাজনক হওয়ার কথা। এই লজ্জায় তো আপনার মরে যাওয়া উচিত। আরভান ঠোঁটের কোণে এক রহস্যময়ী বাঁকা হাসি ফুটিয়ে তুলল। স্টিয়ারিংয়ে আঙুল ঠুকতে ঠুকতে বলল, মরার শখ আমার বহুদিনের আয়াত, কিন্তু আফসোস মৃত্যু হয়তো তোমার মতোই আমাকে ঘৃণা করে, তাই খুব একটা কাছে ঘেঁষে না। তবে আপাতত আমার মরা বা না মরা নিয়ে তোমাকে খুব একটা বিচলিত হতে হবে না। মৃত্যুর জন্য আমি সবসময় প্রস্তুত, কিন্তু তোমাকে সেই বিলাসিতা বা মুক্তি দেওয়ার ইচ্ছে আপাতত আমার নেই। মেলবোর্ন পৌঁছানো পর্যন্ত আমার এই বিষাক্ত সাহচর্যটুকু তোমাকে মুখ বুজে সহ্য করতেই হবে, কারণ মাঝপথে কাউকে হারিয়ে যাওয়ার সুযোগ দেওয়া আমার স্বভাবে নেই। আরভানের এমন নির্লিপ্ততা আর অপ্রত্যাশিত উত্তর আয়াত মোটেও আশা করেনি। সে ভেবেছিল আরভান হয়তো রেগে গিয়ে কিছু একটা বলবে, কিন্তু এই শীতলতা তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিল। আরভান পুনরায় প্রশ্ন করল, গাড়ি থামিয়ে কার কাছে যাবে তুমি? তোমার এই সৈকল বয়ফ্রেন্ড শাহরিয়ারের কাছে? বারবার নিজের চরিত্রের উপর এমন কুরুচিপূর্ণ অপবাদ আসাতে আয়াতের মনে হলো কেউ তার গায়ে ফুটন্ত গরম জল ঢেলে দিল। অপমানে তার শরীর ফ্রিডি করে উঠল। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, আপনার চিন্তাভাবনা এতই নোংরা যে আপনার সাথে তর্ক করারও রুচি পরিপন্থী। আপনার অভিজাত্যের আড়ালে যে এত কুৎসিত একটা মন লুকিয়ে আছে, সেটা জানলে আমি কাল আপনাকে মরতে দেখলেও এগিয়ে যেতাম না। পানিতে ডুবে কিংবা জ্বরে মরে গেলেও না। হ্যাঁ, শাহরিয়ার ভাইয়ার কাছেই যাচ্ছি। সে আর যাই হোক, আপনার মতো দুমুখ সাপ নয়। আয়াতের মুখে শাহরিয়ারের প্রশংসা শুনে আরভান এবার সজোরে ব্রেক কষল। টায়ারের তীব্র ঘর্ষণে রাস্তা কেঁপে উঠল। আকস্মিক গাড়িটা থেমে যাওয়ায় আয়াত নিজেকে সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ে এবং ড্যাশবোর্ডের কোণায় সজোরে মাথা ঢোকায়। যন্ত্রণায় তার কপাল কুঁচকে যায়। হাত দিয়ে কপাল চেপে ধরে সে ব্যথায় কুঁকড়ে উঠল। আরভান অত্যন্ত রুক্ষ গলায় তার দিকে তাকিয়ে বলল, হোয়াট? কি বললে তুমি?
জাস্ট আর একবার বলো তো। আয়াত কপালের যন্ত্রণা আর আরবানের কথা কোনোটাই পাত্তা দিল না। সে কোনো কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে পেছনের ট্রাঙ্ক থেকে নিজের ট্রলিটা নামিয়ে টেনে রাস্তায় রাখা শুরু করলো। আরবানের পৌরুষে এবার বেশ আঘাত লাগলো। এই প্রথম কোনো মেয়ে তার অবাধ্য হলো এবং তাকে এইভাবে তুচ্ছ জ্ঞান করলো। সে তো চাইলে আয়াতকে নিজের অন্ধকার জীবনের সাথে জড়াতে, কিন্তু পরিস্থিতির ফিরে তারা এখন এক সূত্রে বাঁধা। এত প্রচেষ্টাতেও যখন সব ব্যর্থ হলো তখন আর কিছু করার নেই। তার এই ক্ষণিকের দুনিয়ায় আয়াতকে তার সঙ্গী হতেই হবে, হোক তা বাধ্য হয়ে। আরফান গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে গিয়ে আয়াতের হাতটা সজোরে ধরে ফেলল। গাড়িতে ওঠো আয়াত, কোনো সিন ক্রিয়েট করবে না এখানে। আয়াত হাত ছাড়ানোর চেষ্টা করে চিৎকার করে উঠল। আপনার সাহস হয় কিভাবে আমার হাত ধরার? হাত ছাড়ুন। হাত যখন ধরেছি তখন ছাড়ার জন্য তো ধরিনি। আরফানের গলার স্বর এখন বরফের মতো শীতল। আপনি তো একটা গিরগিটির চেয়েও খারাপ। ক্ষণে ক্ষণে রূপ বদলান, তবে আপনার এই মায়াবী রূপে অন্তত হায়াত মোর্শেদ গলছে না। আয়াত, জেদ ছাড়ো, গাড়িতে চলো, যা কথা পরে হবে। এখানে রাস্তার মাঝখানে থাকাটা মোটেও সেফ না। আয়াত দাঁত কর্মির করে বলল। আপনার পাশে থাকার চেয়ে নরকও আমার জন্য সেফ জায়গা। হাত ছাড়ুন বলছি। আয়াত আর আরফানের মাঝে এক প্রকার ধস্তাধস্তি শুরু হলে আকস্মিক হাত ছোটাতে গিয়ে আয়াত সজোরে আরফানের গালে একটি চর বসিয়ে দিল। চরের শব্দে পুরো নিস্তব্ধ রাস্তাটা যেন স্তব্ধ হয়ে গেল। আয়াত হাঁপাচ্ছে, তার চোখ দিয়ে আগুন ছুটছে। সে কম্পিত গলায় বলল, আমার ব্যক্তিগত জীবন আর আমার সত্তা দুটো থেকেই শত হাত দূরে থাকুন। আপনার ওই নোংরা অভিজাত্যের স্পর্শ দিয়ে আমাকে আর অপবিত্র করার চেষ্টা করবেন না। নেক্সট টাইম আমাকে ছোঁয়ার আগে নিজের পরিণতির কথা 10 বার ভেবে নেবেন। পুরো পরিবেশটা নিথর হয়ে গেল। আয়াত নিজেও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল নিজের কাজের জন্য, যদিও তাতে তার বিন্দুমাত্র অনুশোচনা নেই। আরফান স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার গালে আয়াতের আঙুলের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। আরফান যন্ত্রণাকাতর এক টুকরো হাসি হাসল, তবে সেই হাসিতে বিদ্রুপের চেয়ে বিশাল ছিল প্রখর। সে বিড়বিড় করে বলল, তুমি তো এলিনা চৌধুরীকে দেখোনি আয়াত, তাহলে তার মতো এমন নিষ্ঠুরতা কোথায় পেলে? তুমিও ঠিক তাই করলে। যে হাত দিয়ে কাল রাতে আমার ব্যথিত বুকে সেবা দিয়েছিলে, সেই হাত দিয়েই আজ কালে চর মারলে। আয়াত কোনো কথা বলল না। তার মনে এলেনা চৌধুরীর পরিচয় নিয়ে ক্ষণিকের কৌতূহল জাগলেও সে তার নিজের ভেতর চেপে রাখল। ঘৃণায় মুখ ফিরিয়ে এসে সামনের রাস্তার দিকে পা বাড়ালো। আরফান আর ঝুঁকি নিতে চাইল না। সে ড্যাশবোর্ড থেকে একটি ছোট্ট ক্লোরোফর্ম স্প্রে বের করে শান্ত গলায় ডাকল। আয়াত। আয়াত চরম বিরক্তি নিয়ে পেছনে ফিরল। সে চেঁচিয়ে বলল, সমস্যা কি আপনার? কি চান আপনি? সকাল পর্যন্ত যে আপনার চোখে চরিত্রহীন সুযোগ সন্ধানী মেয়ে ছিল, যাকে ডিভোর্স দিতে আপনি মরিয়াছিলেন, এখন তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য এত তোড়জোড় কেন? শুধু দাদাজানের কথায়, নাকি অস্ট্রেলিয়া নিয়ে আমাকে পাচার করে দেওয়ার কোনো ফোন দিয়ে এঁটেছেন? আয়াতের জ্বলন্ত প্রশ্নের কোনো উত্তর আরফান দিল না। সে শুধু এক মুহূর্তের জন্য আয়াতের চোখের দিকে গভীর এক দৃষ্টিতে তাকালো, তারপর সরাসরি ওর নাকে মুখে স্প্রে করে দিল। আয়াত কিছু বোঝার আগেই চোখের সামনে সব অন্ধকার হয়ে এলো। সে জ্ঞান হারিয়ে আরফানের প্রশস্ত বুকে ঢলে পড়ল। আরফান তাকে পরম মমতায় নিজের শক্ত বাহুডোরে আগলে নিল। আয়াতের এলোমেলো লম্বা চুলগুলো কানের পেছে গুজে দিল। আয়াতের চোখের কোণে জমে থাকা এক ফোঁটা তপ্ত জল নিজের আঙুলের ডগা দিয়ে মুছে দিতে দিতে সে ক্লান্ত স্বরে বলল, তোমার চোখের পানি আমার চিরন্তন দুর্বলতা আয়াত। ঘৃণা করো আমায়, প্রাণ ভরে করো, তবে আপাতত আমার সাথেই থেকো। আরফান আয়াতকে পাজা করে তুলে নিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসালো। নিজের ড্রাইভিং সিটে বসে আয়াতের সিট বেল্ট পাততে গিয়ে আরফানের হাতটা হঠাৎ থমকে গেল। তার চোখ হঠাৎ আটকে গেল আয়াতের ঠোঁটের নিচে থাকা সেই ছোট্ট তিলটার দিকে। আরফান কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইল। এক নিষিদ্ধ আকর্ষণে অবচেতন মনেই একটা আঙুল সেই তিলটার উপর ছুঁয়ে দিল। পরক্ষণেই যেন তার হুঁশ ফিরল। সে চোখ খিচে বন্ধ করে নিজেকে শাসালো। ড্যাম ইট, এসব কি করছি আমি? সে স্টিয়ারিংয়ে জোরে একটা থাপ্পড় মারল। প্রচণ্ড মানসিক চাপে তার শ্বাসকষ্ট শুরু হলো, কথা বলতে কিছুটা ব্যাঘাত ঘটছিল।
সে সামনে থেকে এক বোতল পানির আর বিশেষ এক ধরনের ট্যাবলেট বের করে গিলে ফেলল। সেটে মাথায় এলিয়ে খাড় বাঁকিয়ে সে আয়াতের অচেতন মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি মোটেও এসব করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে আয়াত। আমি এখানে তোমাকে কোনো নোংরা অপবাদ দিতে আসিনি, বরং তোমাকে মুক্ত করতে এসেছিলাম। কিন্তু এসেই বউ বেশে তোমাকে অন্য কারো পাশে বসে থাকতে দেখে আমি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উন্মাদের মতো কথা বলছি। তোমার এই ছোট্ট মুখটা এক পলক দেখার জন্য দিনের পর দিন আমি তিলে তিলে দগ্ধ হয়েছি। তারপরে তোমার ভালো চেয়ে তোমার আশেপাশে আসেনি। তুমি যখন জানতে পারবে আমি কেন তোমাকে ছাড়তে চেয়েছিলাম, যখন তুমি আমার বিষাক্ত জীবন সম্পর্কে সবটুকু জানবে, তখন তুমি আমায় অপরাধী বানাতে পারবে না। কারণ দোষী আসলে তুমি নিজেই। তুমি এসে আমার জ্বলন্ত বুকে হাত রেখে আমার সুন্দর রূপের আড়ালে লুকিয়ে থাকা বিষাক্ত অতীতকে মায়া দিয়ে জাগিয়ে তুলেছ। আমার বুকের আগুন তুমি এক নিমিষে থামিয়ে দিয়েছ। এর জন্য শুধু তুমিই দায়ী আয়াত। তুমি আবারও আমার অবসেশন হতে শুরু করেছো, ভয়ঙ্কর রকমের। আরভান কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে সামলালো, তারপর আবার বলতে শুরু করলো, সত্যি বলছি, শেষবারের মতো তোমাকে শুধু এক পলক দেখে চিরতরে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু এলেনা চৌধুরীর পর তুমিই প্রথম যে আমার বুকের স্পন্দন অনুভব করেছ, আমার অসুস্থতায় সেবা করেছ। আমার জীবনে প্রথমবার কারো চোখে নিজের জন্য মায়া আর দয়া দেখেছি। তোমাকে একটা সুন্দর জীবন দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ভাগ্য যখন তোমাকে আমি নামক এই জীবন্ত নরকের সাথে বেঁধে দিয়েছে, তবে আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার সাথেই থাকতে বাধ্য। আরভান কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে এয়ারপোর্টের দিকে ঝড়ের গতিতে ছুটল। তার মনের ভেতর এখন হাজারো ঝড়, কিন্তু বাইরে সে বরফের মতো শীতল। অন্যদিকে চৌধুরী বাড়িতে তখন রণক্ষেত্র। জেসিকা সারা বাড়ি মাথায় তুলছে। অতিরিক্ত স্লিপিং পিল খাওয়ার কারণে সকালে ঘটে যাওয়া নাটকীয় ঘটনাগুলো তার আয়ত্তের বাইরে ছিল। জ্ঞান ফেরার পর যখন সে শুনল আরভান তাকে না জানিয়ে চলে গেছে, তাও আবার ওই গ্রাম্য মেয়েটাকে সাথে নিয়ে, তখন জেসিকা এটা কোনোভাবেই মেনে নিতে পারল না। নাজমা বেগম জেসিকার পাশে এসে বসলেন। মুখে মায়া দেখালেও তার চোখে ছিল ধূর্ত শিকারের চাহনি। তিনি ফিসফিস করে বললেন, আহা সোনা, কেঁদো না। পুরুষ মানুষ তো একটু আধটু পথ হারায়। ওর দাদা যান জোর করে ওই মেয়েকে ওর কাঁধে ঝুলিয়ে দিয়েছেন। রূপ দেখিয়ে হলেও ওই মেয়ের ওপর আরভানের মন বেশি দিন টিকবে না। দুদিন পরে ঠিকই ছুঁড়ে ফেলে দেবে। কোথায় তোমার এই ঝলমলে রূপ আর আধুনিকতা, আর কোথায় ওই আপদ? ও তো স্রেফ দাদা জানের জেদ। জেসিকার আগে গজগজ করে ফিসফিসিয়ে বলল, নো, আই উইল নট লেট দিস হ্যাপেন। ওই মেয়েটা একটা গোল্ড টেকার, বাট আরবান ডিড এ বিগ মিস্টেক। হি ইজ নট মাই লাভ, হি ইজ মাই ফ্যাকশন। আরবান, তুমি এটা ঠিক করলে না। আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব না। সে দ্রুত তার বাবা মিস্টার স্মিথকে ফোন করলো। ওপাশ থেকে মিস্টার স্মিথ ফোন ধরতেই জেসিকা কান্নায় ভেঙে পড়ল। ড্যাড, আরবান আমার সাথে চিট করেছে। শুধু আমাকে নয়, ও আমাদেরও ধোকা দিয়েছে। ও আমাকে এখানে একা ফেলে ওই মেয়েটাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে। ও আমাকে অপমান করেছে ড্যাড। ও আমাকে এখানে আসার জন্য একটা খুঁটি হিসেবে ব্যবহার করেছে। ও আমার সাথে এমন অভিনয় করেছে যে আমি কিছু বুঝতেই পারিনি। যে ছেলে মেলবোর্নে আমাকে তার ট্রেস সীমানায় ঘেঁষতে দিত না, সেইখানে এসে আমার হাত ধরে ঘুরেছে। আমি ভেবেছিলাম গ্রাম্য বউকে থেকে হয়তো তার মন গলেছে, কিন্তু হি ইউজড মি। ওই দিন বাড়িতে একটা হাগের জন্য যে আমাকে সবার সামনে চড় মেরে অপমান করেছিল, আজ সে আমাকে এক অপরিচিত দেশে সবার সামনে লজ্জিত করে চলে গেল। আমি ওকে ছাড়বো না, প্রয়োজনে ওকে শেষ করে ফেলবো। এমনকি আরশাদ আঙ্কেলকেও ও ধোকা দিয়েছে। ও আয়াতকে ডিভোর্স দেয়নি ড্যাড। মিস্টার স্মিথ রাগে ফোনটা কেটে দিলেন। তার সামনেই সোফায় গম্ভীর মুখে বসে আছেন আরফানের বাবা আরশাদ চৌধুরী। মিস্টার স্মিথ ক্রোর হাসিতে বললেন, আমি এটা হতে দেব না স্মিথ। ওই মেয়েকে ডিভোর্স ওকে দিতেই হবে। আপনি চিন্তা করবেন না, আমার ছেলের বউ একমাত্র জেসিকাই হবে। আমাদের বিজনেস পার্টনারশিপ টিকিয়ে রাখতে হলে এই সম্পর্ক মজবুত করা আমার প্রয়োজন। আমি আরবানের সাথে কথা বলছি, ওকে আমি বাধ্য করব।
চৌধুরী বাড়িতে শাহরিয়ার তখন নিজের ঘর লণ্ডভণ্ড করছে। সে উন্মাদ হয়ে চিৎকার করছে। তার বাবা আনোয়ার চৌধুরী তাকে আগলে রাখার চেষ্টা করছেন। তাদের সামনে একজন মধ্যবয়স্ক পাসপোর্ট অফিসের কর্মচারী ভয়ে কাঁপছে। শাহরিয়ার চিৎকার করে বলল, তুমি জানো ওর জন্য আজ আমি আরভানের কাছে কতটা ছোট হয়েছি? যে আয়াত আমি ছোটবেলা থেকে আগলে রেখেছি, নিজের জানের চেয়েও বেশি ভালোবেসেছি, সব করলাম আমি, আর সবশেষে লাভের গুরু খেয়ে গেল ওই আরভান। এটা হতে পারে না বাবা। লোকটি কাঁপতে কাঁপতে বলল, আমি আমি কিছু জানি না শহরিয়ার সাহেব। কিছুদিন আগে আফজাল চৌধুরী সাহেব নিজে এসে আয়াতের পাসপোর্ট ভিসা সব রেডি করার নির্দেশ দিয়েছিলেন। আমি শুধু দায়িত্ব পালন করেছি। আই এম সরি স্যার। আনোয়ার চৌধুরী ছেলেকে শান্ত করতে চাইলেন, শান্ত শাহরিয়ার, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু শাহরিয়ারের চোখ দিয়ে তখন উন্মাদনার আগুন বেরোচ্ছে। কিচ্ছু শেষ হয়নি বাবা। আমি রানীকে আমার সামনে থেকে কেউ নিয়ে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখব? অসম্ভব। আমি ওকে ফিরিয়ে আনবই। তুমি আমায় অস্ট্রেলিয়া যাওয়ার সব ব্যবস্থা করো। কেউ না থাকলেও বড় চাচা যান ঠিকই আমার পাশে থাকবেন। তিনি নিজের হাতে আয়াতকে আমার কাছে তুলে দেবেন। আমি আমার রানী শুধু আমার, এর ভাগ আমি কাউকে দেব না। সে ওর স্বামী হলেও না। যে কোনো মূল্যে আমি ওকে ফেরত আনবই। আয়াতের আচ্ছন্ন ঘুমটা যখন ভাঙল তখন মাথার ভেতরটা প্রচণ্ড ঝিমঝিম করছিল। ক্লোরোফর্মের প্রভাবে দীর্ঘ সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকার পর সে যখন পিট পিট করে চোখ মেলল তখন চারপাশের দৃশ্য দেখে তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। এই ঘরটা তো তার চেনা নরবরে চৌধুরী বাড়ির সেই সেকেলে ঘর নয়। তবে কি সে কোনো দুঃস্বপ্ন দেখছে? সে এখন কোথায়, কার ঘরে শুয়ে আছে? রুমটা অত্যন্ত আলিশান এবং আধুনিক। শুয়ে আছে মেঘের মতো নরম এক বিশাল বিছানায়। সিলিং থেকে ঝুলছে কারুকার্যময় ঝাড় লণ্ঠন, যার আলোয় ঘর আভিজাত্য ঠিকরে পড়ছে। মেঝের উপর বিছানো দামি পার্সিয়ান কার্পেট ঘরটিকে এক অদ্ভুত রাজকীয় রূপ দিয়েছে। ভয় আয়াতের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মস্তিষ্কের কোষে চাপ দিতেই তার মনে পড়ল সেই নির্জন রাস্তার কথা। আরভানের সেই নিষ্ঠুর শীতল চোখ জোড়া আর নাকে চেপে ধরা সেই উগ্র গন্ধওয়ালা স্প্রে। আতঙ্কে আয়াতের বুক ধপধপ করতে শুরু করলো। এই লোক তাকে কোথায় নিয়ে এসেছে? সে আরভানকে যতটা খারাপ ভেবেছিল এই লোক তার চেয়েও শতগুণে বেশি ভয়ঙ্কর। পরক্ষণেই এক বিভৎস আশঙ্কায় শিউরে উঠল সে। তার সাথে কোনো খারাপ কিছু হয়নি তো? সে কি তাকে কোনো পাচারকারী দলের হাতে তুলে দিল? ছোটবেলায় শুনেছিল বাঙালি মেয়েদের অপহরণ করে বিদেশে পাচার করা হয়, তাকেও কি তবে বিক্রি করে দেওয়া হলো? আয়াত তড়িঘড়ি করে নিজের পোশাক পরীক্ষা করলো। না, সব ঠিক আছে। সে টলতে টলতে বিছানা থেকে নামল। শরীরটা বড্ড দুর্বল লাগছে, যেন প্রতিটা অঙ্গ অবশ হয়ে আসতে চাইছে। ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে সে করিডোরে আসলো। বাড়িটা ডুপ্লেক্স এবং অত্যন্ত আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি। চারধারে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, যা ঘরের আভিজাত্যকে আরও রহস্যময় করে তুলছে। আয়াত ধীর পায়ে সামনে এগোতে থাকলো। করিডোরে এসে সে লক্ষ্য করল দোতলার এই বিশাল জায়গায় মাত্র দুটো রুম, একদম দুই প্রান্তে, মাঝখানে একটা চওড়া সিঁড়ি। সে দুরু দুরু বুকে সিঁড়ি বেয়ে নিচে নামল। ড্রয়িং রুমের দৃশ্য দেখে আয়াতের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সামনে বিশাল এক এলইডি স্ক্রিন জুড়ে চলছে তীব্র গতির কোনো এক ফ্লাইটিং গেম। ঠিক তার সামনেই আরামদায়ক সোফায় আয়েশ করে বসে আছে আরভান। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের কৃত্রিম বাতাসে তার সিল্কি চুলগুলো কপালের ওপর এলোমেলো হয়ে নাচছে। পরনে সাধারণ সাদা টি শার্ট, যার নিচ দিয়ে তার সুগঠিত পেশি, ভুল বুক আর বাহুর গঠন স্পষ্টভাবে ফুটে উঠেছে। কটা প্যান্টে আবৃত দীর্ঘ লোমশ পা দুটো সে নির্লিপ্ততা ভঙ্গিতে সামনের টেবিলের উপর তুলে রেখেছে। স্ক্রিন থেকে ছড়িয়ে পড়া নীলচে আলো তার তীক্ষ্ণ মুখাভাবে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। কানে হেডফোন, হাতে শক্ত করে ধরার রিমোট কন্ট্রোল, পুরো মনোযোগটা এই গেমের ভিতর ডুবে আছে তার। আরফানের ঠিক পাশেই বসে আছে আরেকজন যুবক, যে পুরোপুরি ফর্মাল পোশাকে সজ্জিত। তার গড়ন আর মুখাভাবে খাঁটি বাঙালির ছাপ স্পষ্ট। গেমের উত্তেজনায় সে ডুবে থাকলেও হঠাৎ আগন্তুক যুবকটির চোখ ওপরে শিরোরের দিকে পড়ল। আয়াতকে দেখা মাত্র সে সম্মোহিত হয়ে সেদিকে তাকিয়ে রইল। খেলায় পাল্টা রেসপন্স না পেয়ে আরফান বিরক্ত হয়ে পাশে বসা ফারহানের দিকে তাকালো।
ফারহান তখন হা করে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা শুভ্রবসন আয়াতের দিকে তাকিয়ে আছে। আরফান ফারহানের দৃষ্টি অনুসরণ করে পেছনে ফিরে তাকালো। আয়াতকে দেখা মাত্র আরফানের চোখের মনি এক মুহূর্তের জন্য প্রসারিত হলো। পরক্ষণেই তা এক গম্ভীর আক্রোশে কুঁচকে গেল। ফারহান বিস্ময় সামলাতে না পেরে আরফানের হাত ধরে নাড়া দিয়ে বলল, এভি, তোর বাড়িতে একটা মেয়ে, আমি কি সত্যি দেখছি নাকি চোখের ভুল? এটা কে? আগে তো কখনো দেখিনি। তোর বোন? কিন্তু এলিনা আন্টির তো তুই একাই সন্তান, তাহলে তোর বাবা কি গোপনে বাংলাদেশে বিয়ে টিয়ে করেছে নাকি? তুই তো জানাসনি ব্রো। আরফান রক্ত চক্ষু নিয়ে তাকাতেই ফারহান তখনই চুপসে গেল। কিন্তু বিস্ময় সামলাতে না পেরে সে এক লাফে উঠে আয়াতের সামনে গিয়ে দাঁড়ালো। হে কৃষ্ণ নয়নী, তোমাকে তো আগে কখনো দেখিনি। এমন ভয়ঙ্কর সুন্দর দুটো কাজল রাঙা চোখ নিয়ে তুমি কোন স্বপ্নলোক থেকে এলে হে রমণী? ফারহানের এমন কাব্যিক ঢং দেখে আয়াত মুহূর্তে বাক্যহারা হয়ে গেল। সে শুধু অস্ফুট স্বরে কাপা গলায় বলল, বাংলাদেশ। ফারহান বিস্ময় কাটিয়ে মৃদু হেসে বলল, আমি আগেই আন্দাজ করেছিলাম। তোমার ওই টানা টানা মায়াবী চোখের চাহনি বলে দিচ্ছিল তুমি আমাদের দেশেরই মেয়ে। প্রবাসে নিজের দেশের কাউকে দেখার আনন্দই আলাদা। আরভানের এই রোবট ডেরায় তোমার মতো জ্যান্ত মানুষকে দেখে তো আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। ফারহান গদগদ হয়ে হাত বাড়িয়ে দিল। হাই, আমি ফারহান, এই খিটখিটে মেজাজের মিস্টার আরভানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওরফে একমাত্র দুর্ভাগা বেস্ট ফ্রেন্ড। আয়াত হতভম্ব হয়ে ফারহানের হাতের দিকে তাকিয়ে রইল, আর দূর থেকে আরফানের শীতল দৃষ্টি তাদের উপর স্থির হয়ে রইল। আয়াত হতভম্ব হয়ে ফারহানের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রইল ঠিকই, কিন্তু হাত মেলানোর সুযোগ আর পেল না। তার আগে আরফান বিদ্যুৎ গতিতে এসে ফারহানের হাতটা খপ করে ধরে ফেলল। আরফান এত জোরে ফারহানের হাত চেপে ধরল যে বেচারা যন্ত্রণায় কোকিয়ে উঠল। মনে হচ্ছে হাতের হাড়গুলো বুঝিয়ে এখনই কুঁড়ো হয়ে যাবে। ফারহান আরফানের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, কিন্তু আরফান তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করল না। আয়াত তাদের এই পুরুষালী শক্তির প্রদর্শনীতে বেশি নজর দিল না। তার মাথায় তখন অন্য চিন্তা। সে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখন কোথায়? আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? আরফান ফারহানের হাতটা তাচ্ছিল্যের সাথে ছেড়ে ফেলে দিয়ে নির্লিপ্তভাবে আবার গেমের দিকে ফিরল। অত্যন্ত নির্বিকার গলায় জবাব দিল, অস্ট্রেলিয়া, মেলবোর্ন সিটিতে। আয়াতের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে রণমূর্তি ধারণ করে চেঁচিয়ে উঠল, কি? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আপনার সাহস হয় কিভাবে একটা মেয়ের অনুমতি ছাড়া তাকে এভাবে অন্য দেশে তুলে নিয়ে আসেন? আমি আপনার নামে ইন্টারপোলে অপহরণের মামলা করব। আপনাকে আমি জেলে পাঠাবো। আয়াতের তীব্র চিৎকারে ফারহান একদম কুঁকড়ে গেল। এইভাবে আরফানের সাথে উচ্চস্বরে কথা বলার সাহস স্বয়ং আরশাদ চৌধুরীরও নেই, অথচ এই মেয়েটি একেবারে হুঙ্কার দিচ্ছে। ফারহান মনে মনে ভাবল, মেয়ের কপালে আজ নির্ঘাত দুঃখ আছে। আরভান রেগে গিয়ে না আবার চর থাপ্পড় মেরে বসে। ঠিক সেই সময় ফারহানের ফোনে একটা কল আসায় সে নিজের হাত ডলতে ডলতে একটু আড়ালে চলে গেল কথা বলতে। আরফান স্ক্রিন থেকে চোখ না সরিয়েই শান্ত স্বরে বলল, তোমার কি মনে হয় আমাকে আটকে রাখার মতো কোনো জেল এই দেশে আছে? আয়াত বিমোর হলো। সে একজন আইনের ছাত্রী, সে জানে বিচার ব্যবস্থা সব দেশেই আছে। কিন্তু আরফানের আত্মবিশ্বাস দেখে সে কিছুটা বিভ্রান্ত। বিদেশের জেলখানা কেমন হয় বা আদৌ সেখানে আইনের শাসন কতটা করা তা তার জানা নেই। সে খবরের কাগজে মাঝে মাঝে পড়েছে বিদেশের স্কুলগুলোতে বাচ্চারা পিস্তল হাতে সহপাঠীদের গুলি করে। আইন কি তবে সেখানে এতটাই শিথিল? আয়াত ভাবল, বাংলাদেশেও তো রাঘববোয়াল অপরাধীদের কোনো শাস্তি হয় না। তারা টাকা আর ক্ষমতার জোরে আইনের হাত থেকে ফসকে যায়। তবে কি এই উন্নত দেশেও আরফানের মতো বিদ্যমানদের জন্য আইন অন্ধ? আয়াত অনেক চিন্তা করে উত্তর না পেয়ে বোকার মতো প্রশ্ন করে ফেলল, এদেশে কি সত্যি কোনো জেল নেই? আপনি কি যা খুশি তাই করতে পারেন? আয়াতের এমন অসংলগ্ন প্রশ্ন শুনে আরফান নিজেও কিছুটা থমকে গেল। সে এই মেয়েকে নিজের ক্ষমতা আর প্রতিপত্তি বোঝাতে চেয়েছিল, আর এই মেয়ে আক্ষরিক অর্থেই জেলখানার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলল। তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি দেখা দিল। আয়াত নিজের প্রশ্নে বোকামি বুঝতে পেরে অপ্রস্তুত হলো। মুখ ফসকে উল্টো পাল্টা কী সব বের হয়ে যাচ্ছে। আপনাকে যদি সাধারণ জেলে না নেয়
তবে ফ্রান্সের ডেভিলস আইল্যান্ডের মতো কোনো না কোনো দ্বীপে তো ঠিকই বন্দি করে রাখবে, কারণ আপনার মতো অপরাধীরা লোকালয়ে থাকার যোগ্য না। আরফান গেমের রিমোটটা পাশে রেখে সোজা হয়ে বসল। পূর্ণ দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, ওকে, নো প্রবলেম। আমাকে যদি তেমন কোনো দ্বীপে পাঠায় তবে তুমি আমার সাথে যাবে। সেখানে গিয়ে আমরা দুজনে মিলে নিরিবিলি সংসার করব। আয়াত থতমত খেয়ে বলল, আমি কেন আপনার সাথে যাব? আর আপনার মতো একজন পাষণ্ডের সাথে আমার কিসের সংসার? আরফান এবার দাঁড়িয়ে আয়াতের দিকে 2 পা এগিয়ে এলো। কেন যাবে না? তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি যদি দ্বীপের ওই জেলে যাই তবে আমার অর্ধেক অংশ কার জন্য এখানে ফেলে যাব? সাথে করে নিয়েই তো যাব। বাকি জীবনটা ওই নির্জন দ্বীপেই কাটিয়ে দেব। আয়াত খেপে পাল্টা উত্তর দিতে মুখ খুলতেই হাউসকিপার ডেইজির ড্রয়িং রুমে প্রবেশ করলো। মধ্যবয়সী ডেইজির পরনে ট্রাউজার আর একটা সাদা টি শার্ট। বয়স যেন তার ব্যক্তিত্বের কাছে হার মেনেছে। সে আয়াতকে দেখে মিষ্টি হেসে বলল, হ্যালো ম্যাম, ডু ইউ ওয়ান্ট সামথিং টু ইট? ফারহান ফোনে কথা শেষ করে এসে সেখানে দাঁড়ালো। আরফান ঝট করে ডেইজির দিকে ফিরে চোখ ছোট করে বলল, ডেইজি, শি ইজ নট ইয়োর ম্যাম, হার নেম ইজ আয়াত। আজ থেকে ও তোমার অ্যাসিস্ট্যান্ট। ওকে নিয়ে যাও এবং বাড়ির কাজগুলো বুঝিয়ে দাও। আয়াতের আত্মসম্মানে এবার সজোরে আঘাত লাগলো। সে তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, আপনার বাড়ির কাজ করব মানে? আপনি কি আমাকে দাদাজানের বাড়ি থেকে তুলে এনেছেন আপনার বাড়ির দাসী বানানোর জন্য? আমি কোনো কাজের মেয়ে নই যে আপনার এই বিলাসবহুল খাঁচা পরিষ্কার করব। আমি আপনার এখানে এক মুহূর্তও থাকবো না। আমি এখনই চলে যাচ্ছি। আজ ঝড়ের বেগে প্রধান দরজার কাছে ছুটে গিয়ে হ্যান্ডেল ধরে প্রবল টানাটানি করেও তা খুলতে পারল না। সে উন্মাদের মতো ধাক্কা দিচ্ছে আর চিৎকার করছে। দরজা খুলছেন না কেন? দরজা খুলুন বলছি। পাসওয়ার্ড লকের উপর আয়াতের এলোমেলো চাপাচাপি দেখে ফারহান আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, আরে আরে করছো কি? 3 বার ভুল পাসওয়ার্ড দিলেই স্মার্ট ডোর সিকিউরিটি লকে চলে যাবে। তখন আর সঙ্গে সঙ্গে খুলবে না, অ্যালার্ম বাজবে, সিস্টেম হ্যাং হবে। বাইরে থেকে ম্যানুয়াল রিসেট না করা পর্যন্ত আমার এখানেই আটকে থাকবো। আয়াত নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও যখন ব্যর্থ হলো তখন সে অসহায় চোখে আরভানের দিকে তাকালো। আরভান তখন তার ব্যর্থতা উপভোগ করছে। সে গেমের রিমোটটা পাশে রেখে আইসি ভঙ্গিতে সোফায় গায়ে এলিয়ে দিল। এক হাত মাথার নিচে ভাঁজ করে আয়াতের দিকে তাকে বিদ্রুপের স্বরে বলল, 12 বছর ধরে স্বামী সেবার নামে শুধু প্রহরী গুনেছ আয়াত। কোনো কাজ তো করনি। আমার উপার্জিত টাকায় বিনা পরিশ্রমে আয়েশ করা যাবে না। নিজের খরচ নিজেকেই চালাতে হবে। তাই আপাতত বাড়ির কাজ দিয়ে শুরু করো। এরপর যোগ্যতা অনুযায়ী অফিসিয়াল কাজও আসতে পারে। পড়াশোনা খরচ থেকে শুরু করে নিজের হাত খরচ সবই তোমাকে কষ্ট করে উপার্জন করে নিতে হবে। আয়াত অপমানে লাল হয়ে বলল, আপনার এক পয়সাও আমার চাই না। আমি আপনার বাড়িতে বন্দি হয়ে থাকতে আসিনি। আমাকে আমার দেশে পাঠিয়ে দিন। আমি সেখানে পড়াশুনো করে নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। আপনার এই দয়ার দান বা কাজের অফার কোনোটাই আমার প্রয়োজন নেই। আরভান শান্ত গলায় বলল, তুমি একটু বেশি কথা বলো আয়াত। তবে অবাধ্যতার মুখ কিভাবে বন্ধ করতে হয় আই নো দ্যাট ভেরি ওয়েল। আরভানের এমন সূক্ষ্ম হুমকিতে কেন যেন আয়াতের বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। তবে সে সেটা বুঝতে না দিয়ে নিজের জেদ বজায় রাখার চেষ্টা করল। শক্ত গলায় বলল, কি করবেন আপনি? দেখি, পারলে করুন। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আরভান হাত বাড়িয়ে টেবিলের ওপর রাখা সেই ক্লোরোফর্ম স্প্রেটা হাতে নিতেই আয়াতের মুখ শুকিয়ে গেল। এই পাগলাটে লোকের কোনো বিশ্বাস নেই। আবার যদি নাকে স্প্রে করে ঘুম পাড়িয়ে দেয়, এমনিতেই খিদেই তার পেট চুচু করছে। সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত দুপা পিছিয়ে হাউসকিপার ডেইজির পিছু পিছু রান্নাঘরের দিকে ছুটল। শুধু ছুটলই না, ডেইজির পাশে গিয়ে আবারও নিচু স্বরে প্রশ্ন করল, ডেইজি, এই দেশে কি সত্যি ডেভিলস আইল্যান্ডের মতো কোনো দ্বীপ আছে? যদি থাকে তবে আমাকে একটু সাহায্য করো। আমি ওই পিশাচটাকে চিরতরে ওখানে পাঠানোর ব্যবস্থা করতে চাই। আরভানের ঠোঁটের কোণে একটা রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল। ফারহান হা করে পুরো দৃশ্যটা দেখছিল। এমন দৃশ্য তার জন্য একদম নতুন। এই প্রথম সে দেখল কোনো মেয়ের সাথে আরভান এইভাবে পাল্লা দিয়ে তর্ক করছে, অথচ তাকে চর থাপ্পড় মেরে বের করে দিচ্ছে না।
ফারহান নিজের ব্যথা পাওয়া হাতটা ডলতে ডলতে বলল, ব্রো, এই মেয়ে আসলে কে? তুই তো কোনো মেয়েকে তোর এবং তোর বাড়ির ত্রিসীমানায় আসতে দিস না, আর একে দেখছি সোজা তোর বেডরুম থেকে নেমে আসছে। ঘটনা কি? আরফান কোনো জবাব দিল না। ফারহান জানে এই ছেলে নিজ থেকে মুখ না খুললে তাকে পারমাণবিক বোমা মেরেও কথা বলানো যাবে না। আরফান প্রসঙ্গ পাল্টে নির্লিপ্ততা গলায় প্রশ্ন করল, আজকের মিটিং কয়টায়? ফারহান উত্তর দিল, 9টায়। এভি, তোর বাবা আরশাদ চৌধুরী আজ তোর সাথে দেখা করতে চান। খবর পাঠিয়েছেন খুব জরুরি কোনো আলাপ আছে।